আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি সঙ্গীতা খান এবং আমি রেজওয়ানা ইলকিস। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মন্ত্রীদের সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে 7 বিষয় অনুমোদন। এই সরকারের আমলে আর কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা মির্জা ফখরুলের। লালমনিরহাটে নিহত বিএনপি নেতার বাড়িতে ঐক্যফ্রন্ট নেতারা। ঢাকাসহ 8 জেলার 11টি সরকারি হাসপাতালে 40% ডাক্তারকেই পায়নি দুদক। উপজেলা পর্যায়ে অনুপস্থিতি আরও বেশি। 31 মার্চে ডাকসু নির্বাচনের প্রস্তুতি। 13টি ছাত্র সংগঠনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 3.5 ঘণ্টা বৈঠক। সহাবস্থানের ওয়াদা ছাত্রলীগ ছাত্রদলের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আজ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হলো। এতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের প্রত্যাশা পূরণ করতে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে 7টি বিষয়ের খসড়া, নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রথম মন্ত্রিসভার বৈঠক। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। সভার শুরুতেই মন্ত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণ করিয়ে দেন জাতির পিতার স্বপ্নের কথা। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, তা পূরণে সবাইকে কাজ করার নির্দেশ দেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ একটানা এই তৃতীয়বার ক্ষমতায়, আর 96 সাল ধরে চতুর্থবার। জনগণের প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, কাজেই সেই প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র লক্ষ্য। এ লক্ষ্য পূরণে সবাইকে সততার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে। এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। আর সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। কাজেই তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে এবং যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বৈঠকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানানো হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2018 এবং চট্টগ্রাম হিল ট্যাক্স রেজুলেশন আইন 2018-র খসড়া, নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আহ্বায়ক করে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ 2018-র নতুন মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ। বিকেলে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। অবসর সময় নৌপ্রধানের সুস্বাস্থ্য কামনা করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 2015 সালের 27 জানুয়ারি নৌপ্রধানের দায়িত্ব পান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ। এক প্রজ্ঞাপনে জানানো হয়, 26 জানুয়ারি রিয়ার অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর কাছে নৌপ্রধানের দায়িত্ব হস্তান্তর করবেন অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ডাকাতি নির্বাচন জনগণ মেনে নেয়নি, তাই এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবিও জানান তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি নেতা তোজাম্মেল হকের বাড়িতে যান সোমবার দুপুরে। এ সময় তোজাম্মেলের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান ঐক্যফ্রন্টের নেতারা। পরে ওই বিএনপি নেতার কবর জিয়ারত করেন তারা। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 10 বছর পরে এদেশের মানুষ যখন একটা ভোটের মধ্য দিয়ে তাদের যেটা মৌলিক অধিকার, সেই ভোটের মধ্য দিয়ে যখন তার সরকার পরিবর্তনের একটা সুযোগ পেয়েছিল, সেই সুযোগটা আওয়ামী লীগ এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ডাকাতি করে নিয়ে গেছে। এই সরকারের অধীনে, এই নির্বাচনের কমিশনের অধীনে কোনো নির্বাচন আর মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এরপর সেখানে এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। নতুন নির্বাচনের দাবি জানান তারা। আওয়ামী লীগকে, প্রশাসনকে
বিশেষ করে পুলিশ ভাইদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই, এই ভয়াবহ কাজটা থেকে দূরে থাকুন, বিরত থাকুন। মানুষকে প্রতিপক্ষ বানাবেন না। 30শে ডিসেম্বর নির্বাচনে আপনারা গোটা বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়েছেন, আপনাদের সঙ্গে কেউ নাই। এই নির্বাচন আওয়ামী লীগের জয় নয়, এই নির্বাচন আওয়ামী লীগের বাই সরকারের শ্রেষ্ঠ পরাজয়। বাকি জীবনে কোনোদিন আওয়ামী লীগ মানুষের ভোটে জয়ী হতে পারবে না। যেই সরকার থেকে প্রাইমারি স্কুলের শিক্ষক পর্যন্ত ভোটের সময় ভোট ডাকাতির জন্য ঘুষ দেওয়া হয়, আর সরকার বলছে যে ঘুষের বিরুদ্ধে আন্দোলন করবে। আরে যেই সরকার নিজে ঘুষ দিয়েছে ভোট ডাকাতির জন্য, সেই সরকারের নির্দেশ কে মানবে? গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন ঐক্যফ্রন্ট নেতারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিরোধী রাজনীতিকদের হয়রানি করতেই নাইকো মামলা চলছে বলে অভিযোগ করেছেন এই মামলার আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে করা এই মামলার আইনগত কোনো ভিত্তি নেই। যদিও বাদীপক্ষের আইনজীবী বলেছেন, রাষ্ট্রের প্রায় 14,000 কোটি টাকা ক্ষতির প্রমাণ রয়েছে। মামলার পরবর্তী তারিখ 4 ফেব্রুয়ারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি হয় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত বিশেষ আদালতে। বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে শুনানিতে এদিন নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন এই মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ। এটা সম্পূর্ণ কাল্পনিক এবং এর কোনো আইনগত কোনো ভিত্তি নাই, কিন্তু চলছে। বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ, অত্যন্ত অসুস্থ। তার আদালতে তিনি এসেছিলেন হুইল চেয়ারে করে, এবং হুইল চেয়ারে করেই উনি বসেছিলেন। যে কথাগুলো উনি বললেন যে উনি খুব ভালো নেই, শারীরিকভাবে ভালো নেই। আজকে তাকে এই যে কষ্ট দেওয়া হচ্ছে, এই যে নির্যাতন, এর বিচার এদেশের জনগণ একদিন অবশ্যই করবে। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগের বিষয়টি উল্লেখ করেন বাদীপক্ষের আইনজীবী। ওনারা বলার জন্য এই কথাগুলি বলছেন। আমাদের কাছে সাক্ষ্য, ওনারা ততদিনে যদি ট্রায়াল শুরু করতেন তাহলে এটা বোঝা যাবে এটা কাল্পনিক না অকাল্পনিক। এখন উনি আমাদের দেওয়া চার্জশিটটাকে তিনি কাল্পনিক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই কথা বলে আমরা বলছি 14,000 কোটি টাকার সম্পদ নাইকো নামক একটি বৈদেশিক প্রতিষ্ঠানের হাতে দেশীয় সম্পদকে তুলে দেওয়া হয়েছিল, এবং এটাতে দেশের 14,000 কোটি টাকার ক্ষতি হচ্ছিল। নাইকো মামলার শুনানির জন্য আদালতের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিশেষ তল্লাশির মাধ্যমে সাধারণ মানুষকে চলাচল করতে দেয়া হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। তেমন অগ্রগতি না থাকলেও 31 মার্চকে টার্গেট করে চলছে ডাকসু নির্বাচনের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আখতারুজ্জামান এ তথ্য জানিয়ে বলেছেন, সেই সাথে গঠনতন্ত্র ও আচরণবিধি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হবে সিন্ডিকেটের সভায়। ডাকসু নির্বাচন নিয়ে পরিবেশ পরিষদের বৈঠক শেষে তিনি এমন কথা বলেন। বৈঠকে ক্যাম্পাসে সহাবস্থান ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ডাকসু নির্বাচনের আচরণবিধি ও গঠনতন্ত্র পর্যালোচনার জন্য সোমবার বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠন। এতে অংশ নেয় ছাত্রলীগ, ছাত্রদল সহ কমপক্ষে 13টি ছাত্র সংগঠন। প্রায় 3.5 ঘন্টার বৈঠক শেষে ক্যাম্পাসে সহাবস্থানের প্রতিশ্রুতি দেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়েও নিজেদের মত তুলে ধরেন তারা। পরিবেশ পরিষদ এবং গঠনতন্ত্র সংশোধনী কমিটির যে সভার জায়গাটা, এই জায়গাতে আমাদের আস্থার সংকট কেটে গেছে, কিন্তু মধুর ক্যান্টিনে আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার যে জায়গাটা, সেই জায়গায় আমরা আস্থা ফিরে পেতে যাচ্ছি। অন্যান্য ছাত্র সংগঠন বিশেষ করে এই মুহূর্তে ক্যাম্পাসে হয়তো ছাত্র সংখ্যার দিকে সমর্থক বা কর্মীর দিক থেকে যারাই আছে, অন্যান্য সংগঠনের সকলের সহযোগিতা কামনা করছি, যে তাদের ভূমিকা যাতে সেরকম দায়িত্বশীল হয়, যাতে সকলেই একটা আস্থার পরিবেশের মধ্য দিয়ে এখানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। ইতিবাচক ধারায় আমরা ছাত্রলীগ কিন্তু বারবার বলছি যে আমরা ইতিবাচক ধারায় আছি, যাকে সত্য সুন্দর তার সঙ্গে আছি। ছাত্রদল সেটা প্রকাশ করুক, সবার সামনে বলুক, ইতিবাচক ধারায় আসবে।
দে আর ওয়েলকাম। আমরা বলেছি যে হচ্ছে হল সংসদ নির্বাচন হলে হতে হবে, হলে হবে। এখানে নির্বাচন সুষ্ঠু হয় সেজন্য যত ধরনের পদক্ষেপ নেয়ার সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেক, আমরা সাহায্য করব। যেহেতু হচ্ছে হলগুলোতে সহাবস্থান নেই, সেই ক্ষেত্রে হচ্ছে যাতে ভোট কেন্দ্রগুলো একাডেমিক ভবনগুলো থেকে যাতে নিয়ে আসা হয়। তবে ভিসি জানান, বৈঠকে গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনী আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিন্ডিকেটের পরবর্তী সভায়। একটা পয়েন্টে আমরা সবাই একমত যে যারা ভোটার হওয়ার উপযোগী তারা প্রার্থী হওয়ার উপযুক্ততা যাতে পায়। গঠনতন্ত্র চূড়ান্ত হলে সিন্ডিকেটের এখতিয়ার, এগুলো বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এখতিয়ার, তো গঠনতন্ত্রটা যখন চূড়ান্ত হবে তখন গঠনতন্ত্র যেভাবে বলবে ঠিক ওখানে ইলেকশনের কেন্দ্র ওখানে হবে। ওই 31শে মার্চটা ওই টার্গেটটা আছে, ওইটাকে রেখে মধ্যে ওগুলো সাজাচ্ছি। কাজের পরিধি বিবেচনা করে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, ঢাকা। রাজধানী সহ দেশের 8টি জেলার 11টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে 40% চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। উপজেলা পর্যায়ে হার আরও বেশি, প্রায় 62%। আজ সোমবার সকাল থেকে সংস্থাটি একযোগে এই অভিযান চালায়। দুদকের অভিযোগ কেন্দ্রে আসা অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। দুপুর 2টা পর্যন্ত অভিযান চালিয়ে বিকেলে রাজধানী সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুদকের এনফোর্সমেন্ট দলের সমন্বয়ক ও প্রতিষ্ঠানটির মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ মুনির চৌধুরী। তিনি বলেন, 8টি জেলার 11টি সরকারি হাসপাতালে অভিযান পরিচালনার সময় চিকিৎসকদের কাজের সময়ের রোস্টার পর্যালোচনা করে দেখা হয়। এতে দেখা যায় 230 জন চিকিৎসকের মধ্যে 92 জনই অনুপস্থিত ছিলেন, যা মোট চিকিৎসকের শতকরা 40%। ঢাকার বাইরে 7টি জেলার হাসপাতালগুলোতে আরও খারাপ অবস্থা দেখা গেছে। সেখানে 131 জন চিকিৎসকের মধ্যে 81 জনই অনুপস্থিত ছিলেন, যা মোট চিকিৎসকের প্রায় 62%। অভিযান পরিচালনার সময় রোগীদের সাথেও কথা বলেন দুদক কর্মকর্তারা। যেসব হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে সেগুলো হচ্ছে রাজধানীর ফুলবাড়িয়ার কর্মচারী কল্যাণ হাসপাতাল, নাজিরা বাজারের মা ও শিশু সনদ, মুগদা জেনারেল হাসপাতাল, রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর সদর হাসপাতাল, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা সদর হাসপাতাল ও আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর গাছতলায় সন্তান প্রসব করেছেন এক নারী। স্বাভাবিক সন্তান প্রসব ঝুঁকিপূর্ণ হতে পারে এমন অজুহাতে তাকে ছাড়পত্র দিয়ে বের করে দেয় নার্স। ঘটনার পর অভিযুক্ত নার্সকে শোকজ করে দায় সেরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বরাবরের মতো আলাদা 3টি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রিনা বেগম। প্রথম সন্তান সিজার হওয়ায় এবারের সন্তান স্বাভাবিক প্রক্রিয়ায় হবে না উল্লেখ করে নার্স শাবানা বেগম প্রসূতিকে হাসপাতাল ছাড়তে বলেন। স্বামী ফিরে আসার অপেক্ষায় বেডেই বসেছিলেন রিনা, কিন্তু নার্সের বারবার তাগাদায় তার ননদ তাকে নিয়ে হাসপাতালের সামনের একটি গাছের নিচে আশ্রয় নেন। কিছুক্ষণ পর সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন রিনা। আমরা গরিব বলে কি আমাদের মূল্যায়ন নেই, দাম ওদের কাছে নেই। আমরা যদি বড় লোক হতাম তাহলে আমাদের সম্মান করতে ওখানে দাম দিত। আমার মতো যেন আর কোনো মা এভাবে কষ্ট না করে, গাছতলায় না হয়, এটা বলতে। এ ঘটনায় ক্ষুব্ধ রোগীর স্বজন ও স্থানীয়রা। অভিযুক্ত নার্সের বিচার চান তারা। যেখানে সরকার গ্রাম পর্যায়ে প্রত্যেকটি ওয়ার্ডে মাতৃসেবা নিশ্চিত করার জন্য এত কিছু কার্যক্রম হাতে নিচ্ছে, সেখানে উপজেলা পর্যায়ে আমাদের মাতৃ প্রসূতিদের এত বড় একটি মারাত্মক অমানবিক ঘটনা, এটার আমরা আসলে ধিক্কার জানাই। উপজেলা হেডকোয়ার্টারে যদি এটুকু ব্যবস্থা না থাকে তাহলে এটা সম্পূর্ণরূপে একটা অব্যবস্থা, এটা আমি মনে করি, এবং এই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। রোগীর প্রয়োজনেই ছাড়পত্র দেওয়া হতে পারে বলে অভিযুক্ত নার্সের পক্ষে সাফাই দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। এইটার জন্য আমরা একটা ইনকোয়ারি কমিটি উপজেলা থেকে, উপজেলা আমাদের হেলথ কমপ্লেক্স থেকে করা হয়েছে, টিএনও অফিস থেকে একটা কমিটি করা হয়েছে, এবং আমরা সিভিল সার্জন অফিস থেকেও একটা কমিটি গঠন করে দিচ্ছি যে এখানে আমাদের কোনো নেগলিজেন্সি আছে কিনা। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিরল রোগে আক্রান্ত বৃক্ষমানব আবুল বাজান্দা চিকিৎসার জন্য আবারও ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। পুরনো রোগ নতুন করে বিস্তারের পাশাপাশি হাত পা বাঁকা হয়ে যাচ্ছে বলে জানান তিনি। বাজান্দারের চিকিৎসায় মঙ্গলবার মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানান ডাক্তার সামন্তলাল সেন।
2016 সালে বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন খুলনার পাইকগাছা গ্রামের আবুল বাজানদার। প্রায় 15-2 বছর চিকিৎসা শেষে কয়েকটি অপারেশনের পর বাড়ি ফিরেছিলেন তিনি। তবে পুরনো রোগ নতুন করে বিস্তার হওয়ায় আবুল বাজানদার আবারও ভর্তি হলেন বার্ন ইউনিটে। তিনি স্বীকার করেন, চিকিৎসকরা অনেক আগে আসতে বলেছিলেন তাকে। নানা সমস্যার কারণে ঢাকায় আসা হয়নি তার। হাতে পায়ে যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা, তারপরে যাচ্ছে খাওয়া দাওয়া করতে পারি না ঠিক মতন, যাচ্ছে ঘুমাতে পারি না ভালোভাবে, ব্যথা যন্ত্রণা ছটপট করি। আগে সেটা আরও বাড়ছে, কেন হাত পা সবই ফুলে যাচ্ছে, নখ মুখটা সব বেঁকে যাচ্ছে। চিকিৎসক জানান, বর্তমানে তার অবস্থা অনেকটা আগের মতোই, তবে তারা আশাবাদী। 4-5 মাস আগে আসতো তাহলে এটাকে সহজে ম্যানেজ করা যেত। এখনও করতে হবে, কিন্তু এখন ধরেন আগের মতো হয়তো আরও 8-9টা অপারেশন লাগবে। তারপরে তার জেনারেল কন্ডিশন, শরীরের অবস্থা অনেক ডিটোরিয়েট করছে। অতি সত্বরই একটা বোর্ডের মাধ্যমে ডিসিশন নিব। পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে, তারপরে আমরা একটা ডেট ঠিক করে শুরু করবো আর কি অপারেশন। মা আমেনা বেগম ছেলে আবুল বাজানদারের সঙ্গে সব সময় আছেন। তার আশা, বাজানদারের সহায়তায় এগিয়ে আসবেন সবাই। কোনো চিকিৎসা যদি থাকে তা আমার ছেলেরে প্রধানমন্ত্রী বা গ্রাম জগৎবাসী সবাই থাইয়ে, আপনারা স্যারেরা থাইয়ে আমার ছেলের একটু বাইরে পাঠানোর নিয়ে ব্যবস্থা করেন। বার্ন ইউনিটের 5ম তলার একটি বেডে বর্তমানে চিকিৎসাধীন আবুল বাজানদার। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মাদক নির্মূলে বাংলাদেশ ও মিয়ানমার একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির মধ্যে রিজন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক ও আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়। সোমবার দুপুরে মিয়ানমারের মংডু টাউনশিপে বৈঠক হয়। মিয়ানমার থেকে ফিরে 13 সদস্যের প্রতিনিধি দলের প্রধান বিজিবির কক্সবাজার রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান এক সংবাদ সম্মেলনে জানান, শুধু মাদক নয়, এর পাশাপাশি সীমান্তে চোরাচালান রোধে যৌথ টহল, সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে ভূমিকা রাখবেন তারা। মিয়ানমার সীমান্তের কাছাকাছি বসবাসকারী বাংলাদেশিদের যাতে ভয় ভীতির মধ্যে জীবনযাপন করতে না হয় সে ব্যাপারে দৃষ্টি রেখে সীমান্তের কাছে পুঁতে রাখা মাইন অপসারণ ও সীমান্তের যে কোনো সমস্যাকে যোগাযোগের মাধ্যম সম্পাদন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মংডু মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাই ইটু। এদিকে সৌদি আরব থেকে দ্বিতীয় দফায় রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে বিতরণের পরিকল্পনা করছে দেশটির সরকার। সৌদি থেকে 250 রোহিঙ্গাকে আজ ঢাকা পাঠানো হতে পারে বলে দাবি করেছেন মানবাধিকার কর্মীরা। এদিকে বাংলাদেশে তাদের না পাঠানোর জন্য সৌদি সরকারকে আহ্বান জানিয়েছেন জার্মানির মানবাধিকার কর্মী নেসান লুইন। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে নেসান লুইন জানান, বিতাড়িত রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই সৌদির স্থায়ী বাসিন্দা। এদেরকে জেদ্দার একটি কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। এদের সাথে অপরাধীদের মতো আচরণ করা হয় বলেও জানান তিনি। রোববার তাদেরকে জেদ্দা বিমানবন্দরে নেয়ার প্রস্তুতি চলছিল। সোমবার বিকেলের মধ্যে তাদেরকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হতে পারে বলে দাবি করেন লুইন। তিনি বলেন, সৌদিতে বসবাস করা 3 লাখ রোহিঙ্গায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের পাসপোর্ট নিয়ে দেশটিতে যান। তবে ঢাকায় ফিরে আসলে এই রোহিঙ্গাদের কারাদণ্ড হতে পারে আশঙ্কা প্রকাশ করে তাদের না পাঠাতে সৌদি সরকারকে আহ্বান জানান তিনি। শুধু কথা দিয়ে আর্থিক খাতের ঘাট থেকে 1 লাখ কোটি টাকার খেলাপি ঋণের ভূত নামানো সম্ভব নয়, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা দিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবের বাইরে রাখাই আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর প্রধান চ্যালেঞ্জ। এ যাবৎকালে সব অর্থ কেলেঙ্কারি হোতাদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের শাস্তিমূলক পরিবর্তন না আনলে খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত 10 বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ 4.5 গুণ বেড়ে এখন হয়েছে 99,370 কোটি টাকা। আদায় করতে না পেরে অবলোপন করা ঋণের পরিমাণ 35,000 কোটি টাকা। তা হিসাবে নিলে প্রকৃত খেলাপি ঋণ 1,34,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের এই আনুষ্ঠানিক তথ্যের তুলনায় প্রকৃত চিত্র আরও ভয়াবহ বলে মনে করেন সংশ্লিষ্টরা। পৃথিবীর অন্য দেশে হয় কারাপশন, কিন্তু ওদের দেখবেন যারা করেছে তাদের সর্বশ্রান্ত, জেলে গেছে, সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, ইভেন আত্মীয় স্বজনের তাদের যে ক্লোজ রিলেটিভ তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু আমাদের দেশে এটা হয় না। দিনে দিনে যেটা হয়েছে কি, আপনার রাজনৈতিক হস্তক্ষেপ, সরকার আমলাতান্ত্রিক হস্তক্ষেপটা বেড়ে গেছে। সেজন্য বাংলাদেশে যে ক্ষমতা, ব্যাংকের ক্ষমতাগুলো একটু সীমিত হয়েছে। তবু আমি বলবো যে অটোনমিটা অনেক সময় প্রুফ করতে হয়, অটোনমিটা আপনার নিতে হয়।
বাংলাদেশ ব্যাংকে আরও শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল। সবচেয়ে বেশি প্রয়োজন আমি যেটা মনে করি এটা রাজনৈতিক সদিচ্ছা। গত 10 বছরে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ বাড়ার অন্যতম কারণ হল হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ও ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতি, জনতা ব্যাংকের ক্রিসেন্ট ও অ্যানোন্টেস গ্রুপের ঋণ কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি সব পুকুর চুরি। নতুন অর্থমন্ত্রী অবশ্য ঘোষণা দিয়েছেন খেলাপি ঋণ আর 1 টাকাও বাড়বে না। এমনি তো বললে হবে না, যত সুন্দর নীতিমালা দেখ না কেন, ওই যে বোর্ড অফ ডাইরেক্টর যেটা ম্যানেজমেন্ট বোর্ড, সেখানে যদি ভালো লোক না দেয়, তারা যদি লুটেরা হয় অথবা কোলাবরেট করে, জীবনও খেলাপি ঋণ আদায় হবে না, কমবেও না। এত বড় খেলাপি ঋণ নিয়ে আপনি ফাইন্যান্সিয়াল সেক্টর ভালো চলবে এটা আশা করা যায় না। আর বাংলাদেশ ব্যাংক নিজের যে ক্ষমতাটা দেওয়া আছে সেটা এক্সারসাইজ করতে হবে, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট সেটা দেখাতে হবে বাংলাদেশ। কাগজে কলমে ব্যাংক খাতের ভালো স্বাস্থ্য দেখাতে নিয়ম না মেনে খেলাপি ঋণ নবায়নের কথাও শোনা যাচ্ছে গণমাধ্যমে। সংশ্লিষ্টরা বলছেন এটা হবে ব্যাংকগুলোর জন্য আত্মহত্যার শামিল। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। একাদশ সংসদের এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জে রিটের শুনানি পিছিয়েছে 31 জানুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম মহানগরীতে দিনের বেলা ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আবারও কার্যকরের চিন্তা ভাবনা প্রশাসনের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। দশম সংসদ না ভেঙে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি 31 জানুয়ারি পর্যন্ত পিছিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে শুনানির জন্য এই দিন ধার্য করেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিকাল জলিল। নতুন এমপিদের শপথ চ্যালেঞ্জ করে প্রধান নির্বাচন কমিশনার, স্পিকার ও মন্ত্রী পরিষদ সচিবকে আইনি নোটিশ দিয়েছিলেন এক আইনজীবী। নোটিশে বলা হয়, সংবিধান অনুযায়ী নতুন এমপিদের শপথ নিতে হলে আগের সংসদ ভেঙে দিতে হবে, কিন্তু দশম সংসদ কার্যকর থাকার পরও একাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ হয়েছে, যেটা সংবিধানের 123 অনুচ্ছেদের পরিপন্থী। এই নোটিশের জবাব না পেয়ে গত 15 জানুয়ারি হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। দুদিন শুনানির পর আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিল হাইকোর্টের একটি বেঞ্চ। পরে গত রবিবার হাইকোর্টের অপর একটি বেঞ্চে আবেদনটি আবারও শুনানির জন্য উত্থাপন করেন আইনজীবী এম মাহবুবউদ্দিন খোকন। ঘুষ গ্রহণের দায়ে 4 বছর দণ্ডের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তাকে জামিন দেন। এর আগে 4 বছরের দণ্ডের মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন নাজমুল হুদা। একই সঙ্গে জামিন আবেদনও করেছিলেন তিনি। আদালতে নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী এএফ হাসান আরিফ, মনজুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট সিগমা হুদা। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান জানান, আদালতে নাজমুল হুদা লিভ টু আপিল মঞ্জুর করেছেন, একই সঙ্গে জামিনও দিয়েছেন। তার এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন। 6 জানুয়ারি এই মামলায় আত্মসমর্পণের পর নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত 2 এর বিচারক এইচ.এম. রুহুল ইমরান। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে 4 জন এবং লক্ষ্মীপুর, মাগুরা ও ঝিনাইদহে আরও 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে বাস চাপায় 4 অটোরিকশা আরোহী নিহত হন। আহত হন আরও 2 জন। চৌমোহনী লাকসাম বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে লক্ষ্মীপুরের রাজীপুরে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কাজী সিরাজ নিহত হন। অন্যদিকে ঢাকার রায়পুর আঞ্চলিক মহাসড়কের জাদয়ার আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হন অন্তত 35 জন। এছাড়া মাগুরার নলদাহ গ্রামে ইট বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম তমাল বিশ্বাস। ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন এক আলম সাধু চালক। দিনের বেলা চট্টগ্রাম মহানগরীতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধের আইনের শিথিলতায় সড়কে নেই শৃঙ্খলা। নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়, বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রতিনিয়তই তালিকা দীর্ঘ হচ্ছে হতাহতের। তবে আশার কথা, দিনের বেলায় নগরীতে ভারী যানবাহন চলাচলের ওপর জারি করা নিষেধাজ্ঞা শীঘ্রই পুরোদমে কার্যকর করতে যাচ্ছে প্রশাসন। চট্টগ্রাম থেকে আলী আকবরের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর সুনির্দিষ্ট কয়েকটি সড়ক ছাড়া জনবহুল এলাকার সব সড়কে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ট্রাক, কাভার ভ্যান সহ ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। কাগজে কলমে এই নিষেধাজ্ঞা থাকলেও
বাস্তবে মানছেন না কেউই। এক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারি না থাকাও এর একটি কারণ। যানবাহন দিনরাত 24 ঘন্টা চলাচলের কারণে নগরে নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে, বাড়ছে দুর্ঘটনা। গত বুধবার কোতোয়ালি মোড়ে কাভার্ড ভ্যান চাপায় সীমা বড়ুয়া নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর পর নিরাপদ সড়কের বিষয়টি আবারও আলোচনায় আসে। বেপরোয়া গাড়ি ড্রাইভাররা তাদের নিয়ম নীতি তোয়াক্কা করছে না। এরা সকালবেলা যারা চালাচ্ছে তাদের ট্রাফিক সার্জনরা তারা এই যে তারার এই ব্যর্থতা গতিতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। দিনের বেলায় ট্রাক বন্ধ করার কথা ছিল, রাতে ছেড়ে দেওয়ার কথা ছিল, লরি ট্রাক এগুলো কিন্তু প্রশাসন থেকে বলা হয়েছে কিন্তু কার্যকর হয় না। সরকার আইন করছে ঠিক আছে, কিন্তু ট্রাফিকে এটা নিয়ম ভঙ্গ করতেছে। ছোট ছোট রিক্সা চালক যারা প্রশিক্ষণ পাচ্ছ না ওদেরকে গাড়ি চালাইতেছে এলোমেলো, বিভিন্ন ধরনের হয়রানি হইতেছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দিনের বেলায় নগরীতে ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই সিদ্ধান্তের বাস্তবায়নে স্বস্তি পেয়েছিল নগরবাসী। পরে তা ধীরে ধীরে শিথিল হয়ে যায়। বিষয়টি স্বীকার করেছে খোদ পুলিশ প্রশাসন। গত 2 দিনে যে দুর্ঘটনাগুলি হয়েছে, আজকেও কয়েকটা ঘটনা হয়েছে, এটা এবং কালুঘাটে হয়েছে, এই বিষয়গুলি আমরা এখন আবার মাননীয় পুলিশ কমিশনার এটা নিয়ে বসেছেন আমাদের সাথে, আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের সাথে, ট্রাফিক বিভাগের সাথে, যে এটাকে কী করা যায়। আমরা খুব শীঘ্রই আমরা ব্যবসায়ী সম্প্রদায়, বিজিএমইএ, চেম্বার অফ কমার্সের সাথে বসবো। দিনের বেলা চট্টগ্রাম মহানগরীতে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। রাজধানীর আদাবরে আজ যাত্রা শুরু হলো মানবিক উন্নয়নে শেখ রাসেল মানবিক স্কুলের 13তম শাখার। নিজস্ব অর্থায়নের স্কুলটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী আদম তমিজি হক। একই সাথে মানবিক ঢাকার অর্থায়নে আদাবর খালের উপর তৈরি শেখ রাসেল ব্রিজের উদ্বোধনও করেন তিনি। চরাঞ্চলের বাসিন্দাদের জন্য মাস্টার্স পর্যন্ত বিনা খরচে লেখাপড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে নতুন সরকারের কাছে চরের মানুষের প্রত্যাশা শীর্ষক আলোচনায় তিনি এই আহ্বান জানান। শিক্ষার সাথে চরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের বিষয়টিও উঠে আসে আলোচনায়। আলোচকরা বলেন, চরবাসীর অধিকার প্রতিষ্ঠায় চর ফাউন্ডেশন বাস্তবায়ন জরুরি। রাজধানীর শ্যামলীতে উদ্বোধন হলো সনি র্যাঙ্কস শোরুমের। সনি র্যাঙ্কস এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের যৌথ বিনিয়োগে পরিচালিত এই শোরুমে সনি র্যাঙ্কস নিউ ইয়ার অ্যান্ড ডিআইটিএফ 2019 ডায়মন্ড প্রমোশনের সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে। এর উদ্বোধন করেন সনি সাউথ ইস্ট এশিয়ার রিজিওনাল মার্কেট ডেভেলপমেন্ট সেন্টারের সিনিয়র ম্যানেজার হিরোমতো দাইচি। এ সময় সেখানে বাংলাদেশ শাখার প্রধান অ্যালেক্সি সহ অনেকে উপস্থিত ছিলেন। চলতি বছরেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে সুপার ব্র্যান্ড ম্যাটাডোর। প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন 29-এ পাওয়া যাচ্ছে ম্যাটাডোরের স্টেশনারি, টুথব্রাশ সহ বিভিন্ন পণ্য সামগ্রী। তবে এবারের ম্যাটাডোরের অন্যতম আকর্ষণ স্টাইলিশ সব কালার্স এবং ট্রেন্ডি ডিজাইনের ব্যাকপ্যাক। বরাবরের মতো বাণিজ্য মেলায় বড় পরিসরে অংশ নিয়েছে আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্যাভিলিয়ন নম্বর 1-এর এই স্টলটিতে প্রতিষ্ঠানের নানান সামগ্রী পাওয়া যাবে। এছাড়া প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন 21-এ পাওয়া যাবে এসিআই প্রিমিয়ার প্লাস্টিক্সের সামগ্রী। প্রতিষ্ঠানটি এবছর আকর্ষণীয় ছাড়, ফ্রি হোম ডেলিভারি সহ নানান প্যাকেজের অফার দিচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ হয়েছে। অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল আফসার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইসাহাক, ইদ্রিস মিয়া, আবুল কাশেম চৌধুরী ও আলহাজ আহমেদ হুসাইন চৌধুরী। সাতকানিয়া গারিঙ্গিয়া সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার। এতে সোনাকানিয়া 9টি সরকারি প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত বিভিন্ন বিষয় ও ইভেন্টে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা অংশ নেয়। মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফসার চৌধুরী। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ রেজভিয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে রাহমাতুল্লিল আলামিন সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউট এলাকার আমিন মাঠে মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম রেজভি আন-নাজিরির সঞ্চালনায় ও মোহাম্মদ জসিমউদ্দিন হাজারীর সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসাবে তাকবীর পেশ করেন আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজভি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে তালেবান হামলায় 126 নিরাপত্তা কর্মী নিহত।
তিন ছক্কায় ঢাকাকে উড়িয়ে দিয়ে চিটাগংকে স্মরণীয় জয় উপহার ফাইলিংকের। লরি ইভান্সের উড়ন্ত সেঞ্চুরিতে কুমিল্লাকে হারিয়ে রাজশাহী দুরন্ত জয়। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এ পর্যায়ে শুরুতে আমির জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে তালেবান গেরিলাদের হামলায় নিহত হয়েছে 126 নিরাপত্তা কর্মী। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবান প্রথমে সেনা প্রশিক্ষণ কেন্দ্রের প্রবেশ মুখে আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়, পরে সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা হামলা চালায় সেনারাও, এতে নিহত হয় সব বন্দুকধারী। হামলার দায় স্বীকার করেছে তালেবানরা। এর আগে রবিবার লোগার প্রদেশে তালেবানদের হামলায় প্রাণ হারায় 8 নিরাপত্তা কর্মী। তালেবানরা কাতারে মার্কিন কর্মকর্তাদের সাথে শান্তি আলোচনা বাতিল করার কয়েকদিন পরই এই হামলা হলো। আফগানিস্তানে নিজেদের প্রভাব আরও বাড়াতেই সম্প্রতি তালেবানরা হামলা জোরালো করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সিরিয়ার রাজধানী দামেস্কের চারপাশে ইরানি কুদস এবং দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর অবস্থান লক্ষ্য করে রবিবার রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে সিরিয়ার সরকারপন্থী 11 যোদ্ধা। হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তবে সিরিয়ার সেনা কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলি মিসাইলগুলোর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডের অংশ কুদস বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াই করে আসছে। এদিকে সিরিয়ার কুর্দি অধ্যুষিত মানবিজ প্রদেশে নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত তুরস্ক। এক টেলিফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একথা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তবে দায়িত্ব হস্তান্তরের বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। বিশ্বজুড়ে বাড়ছে ধনীর সংখ্যা, বাড়ছে তাদের আয়ও। জেফ বেসোস, জাকারবার্গ, বাফেট, বিল গেটস সহ বিশ্বের শীর্ষ 26 ধনী সম্পদের পরিমাণ $1,40,000 কোটি, যা বিশ্বের অর্ধেক মানুষ বা 380 কোটি মানুষের আয়ের সমান। সোমবার অক্সফামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তারা বলছে, বিশ্বের ধনীদের আয় যেখানে 12 ভাগ বেড়েছে, সেখানে দরিদ্র মানুষের আয় কমে গেছে 11 ভাগ হারে। বছরের প্রথম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ করল উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের কয়েকটি দেশের অধিবাসীরা। রবিবার রাতের মেঘমুক্ত আকাশে দেখা যায় বড় রক্তিম নেকড়ে চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ কখনো পুরোপুরি অন্ধকার হয় না। সূর্যের খানিকটা আলো পৃথিবী থেকে বাঁকা পথে চাঁদে পৌঁছায় এবং চাঁদ রক্তিম বর্ণ ধারণ করে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। আপনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।